হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা যে পোর্শনটা করছি, আমরা একটা নতুন চ্যাপ্টার আজকে নিয়ে এসেছি, যেটার আমরা আজকে এমসিকিউ গুলো সলভ করব। ঠিক আছে? তো আজকে আমরা কোন চ্যাপ্টারের এমসিকিউ সলভ করছি? আজকে আমরা করছি হলো পি ব্লকের এলিমেন্টস। ঠিক আছে? তো পি ব্লক এলিমেন্টস এর আজকে আমরা এমসিকিউ গুলো এখানে ডিসকাস করব। তো চলো স্টার্ট করি। তো স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যেটা বললাম যে আমরা কোনটা করছি, আমরা হচ্ছে পি ব্লক এলিমেন্টস এর কোয়েশ্চেন গুলো সলভ করছি, রাইট? তো পি ব্লক এলিমেন্টস এর কোয়েশ্চেন যখন আমরা সলভ করবো, তো এখানে তোমাদের সিলেবাস যেটা আছে, আমরা পি ব্লক এলিমেন্টস এর কোন কোন তোমার সিরিজ গুলোকে আমরা করছি, আমরা পি ব্লক এলিমেন্টস এর করছি হলো গ্রুপ 13, আর করছি গ্রুপ 14। ঠিক আছে? তো আমরা গ্রুপ 13 আর গ্রুপ 14 এই দুটো যে শ্রেণী, এই দুটো যে শ্রেণী রয়েছে সেগুলোকে নিয়ে আজকে হচ্ছে আমরা আমাদের ডিসকাশন কন্টিনিউ করব। আর গ্রুপ 13 কে যেটা বলা হয়, গ্রুপ 13 কে বলা হয় হচ্ছে বোরন শ্রেণী। কেন? কারণ গ্রুপ 13 এর যে প্রথম এলিমেন্টটা সেটা হচ্ছে বোরন। আর গ্রুপ 14 কে আমরা বলবো হচ্ছে কার্বন শ্রেণী। সেম রিজন, যেহেতু আমাদের যে গ্রুপ 14 আছে তার ফার্স্ট এলিমেন্টটা যেহেতু কার্বন। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কার্বনের সংকরায়িত কক্ষগুলি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি? এখান দিয়েছে এসপি, sp2 বা sp3। এখান থেকে আমাদেরকে বলতে লাগবে যে কার্বনের যে সংকরায়িত কক্ষ রয়েছে, সেই সংকরায়িত কোন কক্ষটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সব থেকে বেশি, বা কোনটার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, সেটার একটা আমাদের এখানে ক্রম দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদেরকে বলতে হবে যে কোনটা আমাদের ঠিক হচ্ছে, রাইট? তো সংকরায়নের কথা, কনসেপ্ট আমরা কি জানি, এখানে এসপি বলা আছে, মানে এস আর পি কক্ষ সংকরায়নের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসপি, বা sp2 বা sp3। আচ্ছা, তো আমরা কি জানি, যখন হচ্ছে আমাদের সিগমা বন্ডিং গুলো হয়, সিগমা বন্ডটা কি হয়, পাই বন্ড অপেক্ষা তোমার বেশি তোমার শক্তিশালী হচ্ছে সিগমা বন্ড। আর আমাদের যখন তোমার অরবিটাল গুলোর সংকরায়ন হচ্ছে, যখন আমাদের সংকরায়ন হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের সংকরিত কক্ষ আমরা পাচ্ছি। ঠিক আছে? দেখো, এটা যদি আমাদের এস হয়, এটা যদি আমাদের পি হয়, তাহলে একটা এস আর একটা পি নিয়ে আমাদের তৈরি হচ্ছে হলো এসপি। ঠিক, একটা এস আর দুটো পি নিয়ে আমাদের তৈরি হচ্ছে হলো এস পি2। আর কি হচ্ছে, আর একটা এস আর তিনটে পি নিয়ে আমাদের তৈরি হচ্ছে হলো sp3, কারণ তিনটে পি কক্ষ এখানে রয়েছে। তো আমাদের বলছে যে এই ভাবে যদি আমাদের সংকরায়ন হয়, তাহলে কোনটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা, মানে ইলেকট্রনকে গ্রহণ করার ক্ষমতাটা, বা ইলেকট্রনকে, মানে ইলেকট্রনের চাহিদাটা বেশি হচ্ছে। তো কোন ক্ষেত্রে ইলেকট্রনের চাহিদাটা সব থেকে বেশি হচ্ছে? দেখো, যদি আমাদের যদি আমাদের এখানে এস আর পি মিলে, আমি ইলেকট্রন একে দেখাইনি, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এস আর পি মিলে যখন আমাদের sp অরবিটাল হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের এই দুটো পি ফাঁকা আছে। ঠিক আছে, মানে দুটো পি ফাঁকা আছে, মানে দুটোতে আমাদের কি চারটে ইলেকট্রন যেতে পারবে, দুটো দুটো করে চারটে। এবার sp2 হচ্ছে যখন, তখন আমাদের লাস্টের যে শেলটা এটা ফাঁকা আছে, সেখানে দুটো ইলেকট্রন যেতে পারছে। আর sp3 হচ্ছে মানে কি, এস আর এই তিনটে পি মিলে সম্প্রসারণটা আমাদের হচ্ছে, যেখানে কি হচ্ছে, আমাদের একটা অরবিটালও কিন্তু তখন ফাঁকা থাকছে না, তাই না? এবার যার ক্ষেত্রে ধরো কোনো অরবিটালই আমার ফাঁকা থাকছে না, তার ক্ষেত্রে কি ইলেকট্রনের আসক্তিটা তৈরি হবে? কারণ সবগুলো কক্ষ তো তোমার পরিপূর্ণ, তাহলে সেক্ষেত্রে তো আমাদের ইলেকট্রনের কোনো আসক্তিই তৈরি হচ্ছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, সব থেকে কম হবে। তাহলে এক্ষেত্রে সব থেকে কম তড়িৎ ঋণাত্মকতা কার হবে? sp3 সম্পর্কে। ঠিক আছে, এবার sp2 যখন হচ্ছে, তখন এখানে একটা কক্ষ খালি থাকছে, আর sp যখন হচ্ছে দুটো খালি থাকছে। এবার যার দুটো কক্ষ ফাঁকা, তার তো তোমার কি হবে, তার তো ইলেকট্রনের চাহিদাটা তোমার অনেকটা বেশি হবে কার তুলনায়, যার একটা কক্ষ ফাঁকা, তাই না? যে হচ্ছে ধরো তোমার দুবেলা খায়নি, তার তোমার খিদেটা কি হবে, যে একবেলা খায়নি তার তো তার বেশি খিদে পাবে, তাই না? তার মানে কি, আমাদের
sp2 যে তোমার ইলেকট্রনের চাহিদা সেটা sp3 অপেক্ষা বেশি হবে, কিন্তু কি হবে sp অপেক্ষা কম। তাহলে আমাদের তোমার সেটা কি হবে sp3 লেস দেন sp2 লেস দেন sp, বা আমরা কি বলতে পারি sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। তাহলে এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের হবে তোমার তড়িৎ ঋণাত্মকতার ক্রম। তাহলে আমাদের বলেছে যে কার্বনের সংকরায়িত কক্ষগুলি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি, বলেছে sp লেস দেন sp3 না, এ দুটো দেখো সেম এসে গেছে বি আর সিটা, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, কোনো একটা চেঞ্জ করে দিলেই হবে। এটাকে ধরো আমরা এসপি করে দিলাম, আর এটাকে আমরা sp3 করে দিলাম। তাহলে আমাদের কোনটা ঠিক উত্তর হচ্ছে sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বনের যে সম্পরায়িত কক্ষগুলোর হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? নেক্সট বলছে ওয়াটার গ্যাস কি। আচ্ছা, ওয়াটার গ্যাস কি, ওকে। ওয়াটার গ্যাস কি হয়, কোক যে হয় না, কোক, সেই কোকের ওপর দিয়ে যখন খুব তোমার মানে ওয়াটারের স্টিম পাঠানো, ওয়াটারের যখন স্টিম পাঠানো হয় কোকের ওপর দিয়ে, তখন কি হয়, তখন হচ্ছে ওয়াটার গ্যাস তৈরি। ঠিক আছে, কি বললাম, কোকের ওপর দিয়ে যখন স্টিম পাঠানো হচ্ছে তখন আমাদের ওয়াটার গ্যাস তৈরি হচ্ছে। আর ওয়াটার গ্যাসের আমাদের তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, ওয়াটার গ্যাসের ফর্মুলা হচ্ছে আমাদের সিও প্লাস এইচ টু। সিও প্লাস এইচ টু এই যে মিশ্রণটা, এই সিও প্লাস এইচ টু মিশ্রণটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো ওয়াটার গ্যাস। তা আমরা ওয়াটার গ্যাস কি বললাম, আমরা বললাম যে যখন হচ্ছে আমাদের উত্তপ্ত কোকের উপর দিয়ে জলীয় বাষ্প, স্টিম জলীয় বাষ্প, জলীয় বাষ্প চালনা করলে কি হয়, ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। বোঝা গেল? এবার এই যে ওয়াটার গ্যাস যেটা তৈরি হয়, এই ওয়াটার গ্যাস কি হয় তোমার ক্যাটালিস্টের প্রভাবে, মানে ক্যাটালিস্ট যখন এখানে স্পেসিফিক টাইপের ক্যাটালিস্ট প্রয়োগ করা হয়, তার সাথে যদি তখন তাপ দেওয়া হয় তখন কি হয়, সেটা সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক আছে, যেটা আমাদের সিও থাকে, কার্বন মনো অক্সাইড, সেই কার্বন মনো অক্সাইডটা কি হয়, কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। ঠিক আছে, কার্বন মনো অক্সাইডটা আমাদের কার্বন ডাই অক্সাইডে তখন রূপান্তরিত হয়। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, বলছে যে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ছাপার কালি, জুতো পালিশ, ব্ল্যাক বার্নিশ পেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে যে তোমাদের অপশন গুলো দেওয়া আছে, ল্যাম্প ব্ল্যাক, বোন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক, এগুলো কি হয় বলতো, এগুলো হচ্ছে সবই তোমার কার্বনের এক একটা তোমার সোর্স। ঠিক আছে, মানে এই প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমরা কার্বন পাচ্ছি। কার্বন ব্ল্যাক যেটা হয়, কার্বন ব্ল্যাক প্রপার একদম পিওর কার্বনের যে তোমার গুঁড়ো হয় সেটাকে আমরা বলি হচ্ছে কার্বন ব্ল্যাক। তারপরে তোমার বোন ব্ল্যাক যেটা, সেটা হচ্ছে যে বোন কেন বলছে, কারণ আমাদের যে পশু পাখিদের বা প্রাণীদের মানুষের যে হাড় হয়, সেই হাড় থেকে যে আমরা কালিটা পাচ্ছি সেটাকে আমরা বলছি হলো বোন ব্ল্যাক। ঠিক আছে, তো ল্যাব ব্ল্যাক, বোন ব্ল্যাক বা কার্বন ব্ল্যাক, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কার্বনের এক একটা তোমার ব্লেড। আর ল্যাম্প ব্ল্যাকটা কি, এটা হচ্ছে তোমার একটা অ্যামরফাস নেচারের একটা কার্বনের ব্লেন্ড হয়। অ্যামরফাস ক্রিস্টালাইন, অ্যামরফাস যেরকম দুটো হয়, ক্রিস্টালাইনটা যেটা হচ্ছে তোমাদের ক্রিস্টাল করবে, যেটা যেটা ক্রিস্টালের মতন তোমার গঠন হয়, সেটাকে আমরা বলছি ক্রিস্টালাইন। আর অ্যামরফাসটা যেটা কোনো সেরকম প্রপার তোমার কোনো শেপ বা সাইজ নেই, সেটাকে আমরা বলছি হলো অ্যামরফাস, রাইট? আচ্ছা, তো আমাদের যে বলছি যে মানে তোমার জুতোর কালি, ছাপার কালি বা ব্ল্যাক বার্নিশ পেইন্ট, এগুলোর জন্য আমাদের কোন কালিটা ইউজ হয়, সেটা আমাদের ইউজ হয় হচ্ছে ল্যাম্প ব্ল্যাক। ওকে, নেক্সট। নেক্সট বলছে ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেনের শিল্পোৎপাদনের ক্ষেত্রে, মানে শিল্পে উৎপাদনের ক্ষেত্রে
কোন বক্তব্যটা হচ্ছে নিচের এগুলোর মধ্যে সঠিক? বলছে যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনকে তাদের ঘনত্বের পার্থক্যের দ্বারা আংশিক পৃথক করা যায় যায় না। আচ্ছা, জলীয় CO2 CL2 দ্রবণে শোষিত করে কার্বন মনোক্সাইডকে পৃথক করা যায়। আর বলছে পিডির অন্তর্ধৃতির সাহায্যে H2 গ্যাসকে পৃথক করা যায়। আর বলছে অনুঘটকের উপস্থিতিতে স্টিমের সাহায্যে কার্বন মনোক্সাইডকে জারিত করে কার্বন ডাই অক্সাইড রূপান্তরিত করা যায় এবং প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড ক্ষারে শোষিত করা যায়। আচ্ছা, আমরা কি বলছিলাম ওয়াটার গ্যাসের রিয়াকশনের ক্ষেত্রে? দেখো, একটু আগে আমরা কি বলছিলাম যে কার্বন মনোক্সাইডকে কি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করা যায় কিভাবে? জারণ করে। কার্বন মনোক্সাইড জারণের ফলে কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। সেটাই দেখো, দেখো এখানে বলেছে যে অনুঘটকের উপস্থিতিতে কোন একটা যদি আমাদের অনুঘটক থাকে, সেই অনুঘটকের উপস্থিতিতে আমাদের কি হবে? স্টিমের উপস্থিতিতে তোমার কার্বন মনোক্সাইডকে জারিত করে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করা যায়। তাহলে আমাদের ওয়াটার গ্যাসের ক্ষেত্রে কোনটা এখানে ঠিক হবে? ডি নাম্বারটা। নেক্সট বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কোনটা সঠিক নয় আমাদেরকে বলতে বলেছে। আচ্ছা, অর্ধপরিবাহী হিসেবে সিলিকনের বহুল ব্যবহার আছে। আচ্ছা, অর্ধপরিবাহী আমরা জানি যে কোন একটা হয় হচ্ছে সুপরিবাহী, যেটা ভালোভাবে পরিবহন করতে পারে। একটা হয় হচ্ছে কুপরিবাহী, যেটা একেবারেই পরিবহন করতে পারে না। আর আরেকটা কি হচ্ছে, আরেকটা এখানে বলছে অর্ধপরিবাহী, মানে যেটা তোমার কিছু একটা কন্ডিশনে বা কিছুটা পরিমাণ পরিবহন করতে পারে কিন্তু সব ক্ষেত্রে তোমার পরিবহন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের বলছে হলো সেটাকে অর্ধপরিবাহী। তো বলছে যে অর্ধপরিবাহী হিসেবে সিলিকনের বহুল ব্যবহার আছে, এটা কিন্তু ঠিক কথা। সিলিকনকে অর্ধপরিবাহী হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই যে আমরা ল্যাপটপ ইউজ করি, কম্পিউটার ইউজ করি, ফোন ইউজ করি, এটার ব্যাটারিতে কিন্তু আমাদের সিলিকন প্রচন্ড পরিমাণে হচ্ছে ব্যবহার করা হয়। এটা একটা খুব ভালো রকমের অর্ধপরিবাহী। জন্য অর্ধপরিবাহী হিসেবে কিন্তু সিলিকনের প্রচন্ড রকমের ব্যবহার আছে। তাহলে কোনটা সঠিক নয় বলেছে, তাহলে এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। তো ঠিক উত্তর আমার এটা হবে না। তারপরে বলছে যে কার্বোরেন্ডাম হলো SiC, মানে সিলিকন আর কার্বনের একটা ব্লেন্ড। সেটা আমার কি, সেটাকে আমরা বলছি কার্বোরেন্ডাম। এটাও কিন্তু ঠিক। ঠিক আছে। তারপরে বলছে প্রকৃতিতে সিলিকন মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, সিলিকন কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না। কিছু কিছু এলিমেন্টই আছে যেগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে। যেমন তোমার গোল্ড হয়ে গেল, সিলভার হয়ে গেল, এগুলো কি তোমার মুক্ত অবস্থায় প্রকৃতিতে থাকতে পারে, কিন্তু সিলিকন কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না। তাহলে এখানে আমার কোন বক্তব্যটা সঠিক নয়? এটা, যে প্রকৃতিতে সিলিকন মুক্ত অবস্থায় থাকছে। আর বলছি অভ্রতে সিলিকন মহল থাকে, অবশ্যই থাকে। অভ্র, এই অভ্র আমরা ইউজ করি যেটাকে মাইকা বলা হয়। অভ্রের মধ্যে কি হয়? অভ্রতে কিন্তু সিলিকন প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছে কয়লার বিশুদ্ধতম রূপ কোনটা? পিট, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস না লিপসাইট হবে না, এটা লিগনাইট হবে। এটা কি হবে? লিগনাইট। তো বলছে যে কয়লার বিশুদ্ধতম রূপ আমার এই যে এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা আমার কয়লার বিশুদ্ধতম রূপ? তো কয়লার বিশুদ্ধতম রূপ কোনটা হয়? কয়লার বিশুদ্ধতম রূপ হচ্ছে অ্যানথ্রাসাইট। ঠিক আছে, তো কয়লার বিশুদ্ধতম রূপ কোনটা? অ্যানথ্রাসাইট। ওকে, নেক্সট। নেক্সট বলছে নিচের কোন ক্ষেত্রে অ্যালার্ম ব্যবহার করা হয়? আচ্ছা, অ্যালার্ম। অ্যালার্ম জিনিসটা কি? অ্যালার্ম হচ্ছে যখন আমাদের কোনো দুটো মৌল একসাথে এসে তোমার একটা কোয়াগুলেশন গঠন করছিল, সেটাকে আমরা বলছি হলো অ্যালার্ম। ঠিক আছে, যেটাকে আমরা বলছি অ্যালার্ম। এবার অ্যালার্মের ব্যবহার আমাদের কিসের কিসের ক্ষেত্রে হতে পারে? দেখো, জল যখন আমরা ইউজ করি, ঠিক আছে, জল যখন আমরা ইউজ করি তো জলের কিছু জল থাকে যেগুলো অবিশুদ্ধ জল থাকে, তাই না? ওই জলগুলোকে আমরা খাওয়ার পারপাসে ইউজ করতে পারি না। তো সেই যে জলগুলো থাকে সেই জলগুলোকে বিশুদ্ধ করার জন্য আমরা কি করি? সেই বিশুদ্ধ করার জন্য হচ্ছে আমাদের অ্যালার্ম ব্যবহার করা হয়। যেমন ধরো পটাশ অ্যালার্ম হয়ে গেল, ক্রোম অ্যালার্ম হয়ে গেল। এগুলো কি? এগুলো হচ্ছে আমরা জলের মৃদুকরণের জন্য ব্যবহার করতে পারি। অ্যালার্মের আরেকটা ব্যবহার কি হয়? আফটার শেক হিসেবে, যেটাকে আমরা ফিটকিরি বলি। অ্যালার্ম জিনিসটা কিন্তু ফিটকিরি, মানে কিছু কিছু অ্যালার্ম তুমি ফিটকিরি, মানে ফিটকিরি এক টাইপের অ্যালার্ম আর কি।
যেমন ধরো তোমার দাড়ি কাটে যারা, দাড়ি কাটার সময় কি হয়, এখানে কেটে গেলে শুধু রক্ত পড়লে আমরা কি করি, তখন আমরা আফটার শেভ হিসেবে হচ্ছে, মানে আমরা না, মানে যারা ইউজ করে তারা আর কি তোমার ফিটকিরি ইউজ করে। কেন? যাতে কেটে গেলে কোথাও বা কোনো ইনফেকশন হলে সেটা যেন জমাট বাঁধতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলছি হলো তোমার অ্যালার্ম। এবার বলছে যে তোমার কোন ক্ষেত্রে আমাদের এখানে অ্যালার্ম ইউজ করা হয়। তো অ্যালার্ম আমাদের এখানে কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? জলের মৃদুকরণ। মৃদুকরণ বলতে আমরা কি বুঝছি? যে যখন আমাদের যে জলটা ইমপিওর আছে, সেই জলটা আমাদের মানে বিশুদ্ধ নেই, অবিশুদ্ধ হয়েছে, সেটাকে বিশুদ্ধ করার জন্য আমরা কি করি? আমরা অ্যালার্মের ব্যবহার করি। কি হয়, জলের মধ্যে তোমার যে কিছু ইমপিউরিটিস থাকে, যেমন ধরো জলের মধ্যে, ধরো এটা আমাদের একটা পাত্র, এই পাত্রের মধ্যে জল আছে। এবার এই জলের মধ্যে কি আছে, আমাদের কিছু বড় বড় ইমপিউরিটি আছে। ঠিক আছে? ইমপিউরিটি আছে, হ্যাঁ? এবার আমরা যদি বাইরে থেকে ধরো এর মধ্যে অ্যালার্ম দিই, অ্যালার্ম দিলে তারপরে কি হবে, ধরো আমাদের এই অ্যালার্মটা, এটা হচ্ছে আমাদের অ্যালার্ম। এবার অ্যালার্মটা যখন আমরা দিলাম জলের মধ্যে, তো জলের মধ্যে অ্যালার্মটা দেওয়ার ফলে কি হবে, জলের মধ্যে অ্যালার্মটা দেওয়ার জন্য এটা কি করবে, এই অ্যালার্মটা, এই যে আমাদের যে অবিশুদ্ধ কণাগুলো ছিল, এগুলোকে নিয়ে তোমার একটা কোয়াগুলেশন, মানে তোমার একসাথে করবে সেই সবগুলো অবিশুদ্ধ কণাকে, করে নিচের দিকে কি করবে, থিতিয়ে দেবে। যার জন্য কি হবে, আমরা ওপরের থেকে যে জলটা, ওপরের থেকে আমরা বিশুদ্ধ জল কিন্তু পেয়ে যেতে পারি। সেজন্য অ্যালার্মকে আমরা এই ব্যাপারে ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে যে বলছে যে নিচের কোন ক্ষেত্রে আমরা অ্যালার্মকে ইউজ করতে পারি, সেটার ঠিক উত্তর কি হবে, জলের মৃদুকরণ। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড কি হয়? দেখো, কার্বন ডাই অক্সাইড যে থাকে, থাকে কার্বন ডাই অক্সাইড কি হিসেবে থাকে, গ্যাস হিসেবে। এবার এই কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা এর মধ্যে চাপ প্রয়োগ করি, কার্বন ডাই অক্সাইডে চাপ প্রয়োগ করলে এটা কি হয়, তরলে পরিণত, রাইট? এটা কি হয়, তরলে পরিণত। কেন? কারণ গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে আছে। এবার সেটা যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, কণাগুলো কাছাকাছি আসবে, সেটা তরলে পরিণত। ঠিক আছে? এবার এই যে তরলে পরিণত হয়, তো সেই কার্বন ডাই অক্সাইড তরলে পরিণত হওয়ার পরে এটা থেকে, এটাকে যদি ধরো একটুখানি চাপটা কমিয়ে দেওয়া যায় আর বাষ্পীভূত করা যায়, বাষ্পীভূত করলে, বাষ্পীভূত করলে কি হয়, এই যে কার্বন ডাই অক্সাইডটা থাকে, এই কার্বন ডাই অক্সাইডটা তখন হচ্ছে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়, হয়ে কঠিন হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়, হয়ে কঠিন হয়ে যায়। ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়, রাইট? তো এটা কি হয়, ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়। এবার এটা যে ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল সিও। সুপার ক্রিটিক্যাল কেন বলা হচ্ছে, কারণ এটাকে চাপটা দিয়ে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে, সেই পর্যায়টাকে এখানে আমরা সুপার ক্রিটিক্যাল বলছি। তো এই যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটা কিন্তু অত্যন্ত ঠান্ডা হয়ে যায়। এটা অত্যন্ত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, যার জন্য এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে শুষ্ক বরফ বলা। শুষ্ক বরফ কেন বলা হয়, তাকে এমনি যে বরফ হয়, সেই বরফ ধরলে, কিছুক্ষণ রাখলে কি হয়, ঠান্ডা হয়ে গেলে মানে হাতে ভিজে যায়। কেন ভিজে যায়? কারণ বরফটা হাতে রাখলে সেটা হাতের থেকে তাপ নিয়ে গলতে থাকে। সেজন্য সেটা হচ্ছে তোমার, মানে তখন যেই সারফেসেই তোমরা বরফটাকে রাখবো, সেটাই সেখান থেকে সেটা হচ্ছে গলতে শুরু করবে, রাইট? কিন্তু শুষ্ক বরফ কেন বলা হচ্ছে, কারণ এটা মানে তোমার পড়ে গেলে কোথাও সেটা ভিজবে না,
জায়গাটা ভিজছে না, সেজন্য এটাকে কি বলা হচ্ছে শুষ্ক বরফ বলছে। বরফ কেন? কারণ বরফের মতো ঠান্ডা হয়ে আছে, কিন্তু শুষ্ক কেন? কারণ হচ্ছে এটা তোমার কোনো একটা যে সারফেসে রাখা উচিত সেই সারফেসটাকে ভেজাবে না। ঠিক আছে? তো এবার আমাদের বলেছে যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড আমাদের কিসে ব্যবহার হয়? দেখো শুষ্ক বরফ এটাকে আমরা বলেইছি, এটা শুষ্ক বরফ হিসেবে, মানে শুষ্ক বরফ এটাকে বলে। তো শুষ্ক বরফের ব্যবহারের তো কোনো জায়গা নেই, তাই না? বলছে অগ্নি নির্বাপনে প্রাকৃতিক উৎস থেকে জৈব যৌগের নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক রূপে আর বিভিন্ন বিক্রিয়ায় নিষ্ক্রিয় দ্রাবক। তো এটা কিসে ব্যবহার হয়? প্রাকৃতিক উৎস থেকে জৈব যৌগের নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক রূপে। কেন? জৈব যৌগ মানে কি? আমাদের যে অর্গানিক যে এলিমেন্ট গুলো রয়েছে, অর্গানিক এলিমেন্ট গুলোকে কিন্তু আমরা সব রকমের দ্রাবকে দ্রবীভূত করে রাখতে পারি না। তার জন্য আমাদের কিছু স্পেশাল টাইপের দ্রাবক লাগে। ঠিক আছে? আর অজৈব মানে জৈব যৌগগুলোকে কোনো তোমার দ্রাবকের মধ্যে দ্রবীভূত করতে গেলে কি হয়? স্পেশাল টাইপের দ্রাবক লাগে। তার জন্য অনেকটা পরিমাণ দ্রাবক লাগে, কারণ জৈব যৌগগুলো ভালো মতো করে দ্রবীভূত হতে পারে। যার জন্য কি হয় যে দ্রাবক যেটা লাগে তার পরিমাণটা অনেক বেশি হয়, তার জন্য ওয়েস্ট অনেকটা পরিমাণে হয়। সেজন্য সেটাকে হচ্ছে আমরা তোমার অতটা ইউজার ফ্রেন্ডলি জিনিসটা হয়। তো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড কি হয়? এটা এই ক্ষেত্রে একটা খুব ভালো দ্রাবক রূপে কাজ করে, যার জন্য প্রাকৃতিক যে উৎস থাকে সেখান থেকে জৈব যৌগের নিষ্কাশনে বা ইন জেনারেলও দ্রাবক রূপে কিন্তু কার্বন ডাই অক্সাইড খুব ভালো হিসেবে কাজ করে। সেজন্য এটার আমাদের ব্যবহার কিসে করা হয়? যে প্রাকৃতিক উৎস থেকে জৈব যৌগের নিষ্কাশনে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে গ্রিন সলভেন্ট। গ্রিন কেন? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, মানে ইউজার ফ্রেন্ডলি বলছি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলির জন্য এটাকে আমরা বলছি হলো গ্রিন। আর সলভেন্ট দ্রাবক, সেজন্য এটাকে আমরা কি বলি? গ্রিন সলভেন্টও কিন্তু এটাকে বলা হয়। ঠিক আছে? নেক্সট নেক্সট বলছে লেড পেন্সিলে সীসের গলনাঙ্ক কত হয়? আচ্ছা, লেড পেন্সিল, লেড পেন্সিল আমরা বললে আমাদের অনেকেরই মনে হতে পারে যে লেড পেন্সিল যে শীষটা, সেই শীষটা বুঝি লেড দিয়ে তৈরি, কিন্তু না। লেড পেন্সিলের যে শীষটা থাকে সেই শীষটা কি দিয়ে তৈরি হয়? গ্রাফাইট। এই শীষটা কি দিয়ে তৈরি হয়? শীষটা তৈরি হয় হচ্ছে গ্রাফাইট দিয়ে। ঠিক আছে? আর গ্রাফাইটের কিন্তু তোমার গলনাঙ্ক অনেক বেশি হয়। ঠিক আছে? গ্রাফাইটের গলনাঙ্ক তোমার কি হয়? 3170 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তোমার 3000-এর উপরে তোমার হচ্ছে লেড পেন্সিলের শীষের গলনাঙ্ক। লেড পেন্সিলের শীষ মানে কি? গ্রাফাইট। তার গলনাঙ্ক এরকম করে কিন্তু ঘুরিয়েও কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে কিন্তু বলে দেবে না যে গ্রাফাইটের গলনাঙ্ক কত। ধরো বলে দিল যে লেড পেন্সিলের শীষের গলনাঙ্ক, তখন তোমাকে বুঝতে হবে যে লেড পেন্সিলের শেষে কি থাকে? গ্রাফাইট। আচ্ছা, তাহলে আমাকে গ্রাফাইটের গলনাঙ্ক জিজ্ঞেস করছে। তো সেই জন্য এই জিনিসগুলোকে যখন হচ্ছে তোমরা মানে এস ব্লক, পি ব্লক এগুলো কি হয় বলতো? এটা বোধহয় এস ব্লকে করানোর সময়ও বলেছিলাম যে এগুলো না তোমার খুব বই পড়তে হয়। এগুলো ধরো ধরো তোমার কিছু কিছু পোর্শন থাকে বোঝার, কিন্তু এগুলো না অনেকটা বই থেকে পড়তে হয়। মানে ধরো তুমি যখন অনেকটা পড়তে থাকবে জিনিসগুলোকে না, মানে এই জিনিসগুলো যখন পড়তে পড়তে হচ্ছে তোমার মাথায় থেকে যায়। এগুলো কিন্তু মুখস্থ করে কখনোই হবে না। অনেক পড়লে পড়তে পড়তে জিনিসগুলো মাথায় থেকে যাবে। ঠিক আছে? তো হলো এটা। আচ্ছা, তোমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট বলছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? তোমাদের অ্যালুমিনিয়াম সম্পর্কে 4টে বক্তব্য দিয়েছে, আমাদেরকে বলতে হবে যে কোন বক্তব্যটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঠিক হয়। তো ফার্স্টে বলেছে যে অ্যালুমিনিয়াম একটি আদর্শ ধাতু। ঠিক, অ্যালুমিনিয়াম একটি সত্যি আদর্শ ধাতু। এটি একটি উত্তম পরিবাহী। অ্যালুমিনিয়াম সত্যি উত্তম পরিবাহী। এটি জলীয় NaOH এর সঙ্গে বিক্রিয়া করে। ঠিক কথা। অ্যালুমিনিয়াম কি করে? জলীয় NaOH মানে তোমার NaOH এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে। করে কি করে? একটা তোমার কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। তো এটাও এখানে ঠিক বলছে। আর বলছে এটি গাঢ় HNO3 সাথে বিক্রিয়া করে। দেখো, গাঢ় HNO3 সাথে কিন্তু অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে না। গাঢ় অ্যালুমিনিয়ামের মানে গাঢ় HNO3 সাথে যখন মানে নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে না কেন? কারণ তার গাঢ় অ্যালুমিনিয়াম মানে নাইট্রিক অ্যাসিডের মধ্যে অ্যালুমিনিয়ামটা দিলে অ্যালুমিনিয়ামের গায়ে না একটা তোমার পরদের মতন সৃষ্টি হয়েছে, যার জন্য সেটা কি করতে পারে না, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে। সেজন্য যখন যদি আমাদের কোনো অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়ামকে বিক্রিয়া করাতে হয় তখন আমরা সেটা HCl দিয়ে করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করবো। কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে বা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কিন্তু অ্যালুমিনিয়াম বিক্রিয়া করতে পারে না। সেজন্য এখানে কোন বক্তব্যটা হচ্ছে আমাদের ঠিক হবে না? সেটা হচ্ছে ডি। নেক্সট,
নেক্সট বলছে রাসায়নিক বিক্রিয়া দ্বারা অ্যালুমিনিয়াম অক্সাইড বিজারিত হয় না কেন? আমরা যদি রাসায়নিক বিক্রিয়া করি অ্যালুমিনিয়াম অক্সাইডের, তাহলে সেটা বিজারিত হয় না কেন? দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড কি হয়? অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু তোমার অত্যন্ত বেশি হচ্ছে তোমার স্ট্রং একটা কম্পাউন্ড, খুব স্ট্রং একটা কম্পাউন্ড, স্টেবল একটা কম্পাউন্ড। আর আমরা জানি যদি কোনো একটা কম্পাউন্ড স্ট্রং হয়, স্টেবল হয়, তাহলে সে বিক্রিয়া করতে চাইবে না। যদি কেউ নিজেদের মধ্যে সুখে শান্তিতে থাকে, তাহলে সে কেন বাইরে গিয়ে আরো কারোর সাথে একটা বিক্রিয়া করে ঝামেলা করতে চায়? নিশ্চয়ই যাবে না। ওই কি হয় যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা অত্যন্ত বেশি স্টেবল হওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য কি হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু তোমার রাসায়নিক বিক্রিয়া দ্বারা সহজে কিন্তু বিজারিত হয় না। তাহলে এখানে আমাদের কিছু কারণ বলেছে, আমরা দেখি কোন কারণটা এখান থেকে হবে। বলেছে বিজারক দ্রব্যের দূষণ। দেখো, অনেক বিক্রিয়াই এমন হয় যে বিক্রিয়াগুলো করলে কিন্তু প্রকৃতিতে দূষণের পরিমাণটা কিন্তু বাড়ছে, তাই না? কেমিক্যাল রিয়াকশনস, তার থেকে যে বাই প্রোডাক্ট হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রে অনেক বিষাক্ত পদার্থও তৈরি হয়। কিন্তু সেগুলোর জন্য কি হয় না, সেগুলোর জন্য মানে বিক্রিয়া তো করবে, সেটা করাবো ওই মানে ওই প্রসেসটা দিয়ে আমরা করাবো কি করাবো না, এটা আমাদেরও, তো বিক্রিয়া তো করবে, তাই না? সেজন্য বিচারক দ্রব্যের দূষণের জন্য হচ্ছে এখানে বিজারিত হয় না, এটা কিন্তু ঠিক না। তারপরে বলছে প্রক্রিয়াটি পরিবেশ দূষণ ঘটায়। আবার সেম কথা, যে পরিবেশ দূষণ কিন্তু অনেক প্রক্রিয়ার ক্ষেত্রেই ঘটছে, কিন্তু সেখান থেকে প্রক্রিয়াটা যে হচ্ছে না সেটা তো আমরা বলতে পারবো না। তারপরে বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড খুব স্থায়ী। আমি এটাই একটু আগে বলছিলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড খুব স্থায়ী, সেজন্য কি হয়, রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিজারিত হয় না। আর বলছিল কি অ্যালুমিনিয়াম অক্সাইড খুব সক্রিয়। দেখো, যেটা হচ্ছে অস্থায়ী হয় সে হচ্ছে বেশি সক্রিয় হয়। আর যেটা স্থায়ী হয়, স্থায়ী হলে কি হয়, তার সক্রিয়তা কমে যায়। খুব স্থায়ী মানে কি, সক্রিয়তা কম। যদি কোনোটা তোমার সক্রিয় কম হয়, তাহলে সেটা কি স্থায়ী। কোন সে স্থায়ী, তার সক্রিয় হয়ে কাজ কি, সে রিয়াকশন করে তার আগাবে কি, সে তো আগের থেকে স্থায়ী হয়ে গেছে না। আর যে ধরো তোমার অস্থায়ী, তো তার কি, সে সক্রিয় হবে, সে আরো গিয়ে রিয়াকশন করবে, সে করার চেষ্টা করবে, সে নিজে স্থায়ী হওয়ার চেষ্টা করবে। স্থায়ী হওয়ার চেষ্টা করবে জন্যই কিন্তু সে সক্রিয়। যদি স্থায়ী হওয়ার চেষ্টা সে না করতো, তাহলে কিন্তু সে সক্রিয় হতো না। ক্লিয়ার? নেক্সট নেক্সট বলছে পিবি আর গাঢ় HNO3 বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন হচ্ছে? পিবি আর গাঢ় HNO3 বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন হচ্ছে? তো চলো আমরা একটু করে দেখি। পিবি হচ্ছে আমাদের লেড, আর তার সাথে আমরা দিচ্ছি কনসেন্ট্রেটেড দিতে আছে সম্ভবত, হ্যাঁ, কনসেন্ট্রেটেড HNO3। ঠিক আছে, তো এটা রিয়াকশনে কি তৈরি হয়? এটা রিয়াকশনে তৈরি হয় হচ্ছে পিবি NO3 কোল্ড রাইস লেড নাইট্রেট, তার সাথে তৈরি হয় হচ্ছে N2, আর আমরা কি পাই, জল। এই তিনটে আমরা হচ্ছে লেড আর কনসেন্ট্রেটেড HNO3 বিক্রিয়ার ফলে পাই। ঠিক আছে, এটা ব্যালেন্স করছি না, আমি এমনিই রাখছি। চলো আমাদের অপশনে কি আছে দেখি। PbNO3 হোল্ড রাইস প্লাস NO2, এর সাথে আর কি থাকে বললাম, জলও। যদি এতটুকুও দেয় তাহলে তোমরা বুঝবে যে ঠিকই অপশন আছে, কিন্তু এটার সাথে জলও উৎপন্ন হয়, এটা আমাদের জেনে রাখতে হবে। নেক্সট নেক্সট বলছে নিচের কোনটিতে অ্যালুমিনিয়াম থাকে? ক্রায়োলাইটের মধ্যে অ্যালুমিনিয়াম থাকে, ক্রায়োলাইটে অ্যালুমিনিয়াম থাকে, রাইট। ফেলসপারে থাকে, অভ্রতেও অ্যালুমিনিয়াম থাকে। ফ্লুওস্পার, ফ্লুওস্পারটা কি, ফ্লুওস্পার হচ্ছে CaF2। তাহলে এটার মধ্যে কি আমরা কোথাও অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে অ্যালুমিনিয়াম কোনটাতে থাকবে না? ফ্লুওস্পারে। ওকে, নেক্সট নেক্সট বলছে বায়ুমণ্ডলে আমাদের কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব কতটা, মানে কত পার্সেন্টেজে দিয়েছে। দেখো, তোমাদের বলছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব কি। তো এই ধরনের যে কোয়েশ্চেন গুলো হয়, এগুলো কিন্তু দেখো বোঝানোর মতো কিছু নেই বলেছে। এগুলো যত আমরা পড়বো, পড়তে পড়তে জিনিসগুলো আমাদের মাথায় এসে যাবে। তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব কত হয়? 0.034%। তো এটা হয় হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব। বোঝা গেল? তাহলে নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি আলোকীয় যন্ত্রপাতি তৈরির কাজে লাগে? আচ্ছা, আলোকীয় যন্ত্রপাতি তৈরির কাজে এখানে দেখো কি 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 দিয়েছে। তো
সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড, এমনি সিলিকন আমরা ইউজ করি না, সিলিকন অক্সাইড যেটা হয়, সিলিকন অক্সাইডটা কি হয়, আলোক যন্ত্রপাতি তৈরির কাছে প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয়, প্রচন্ড পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে কোনটা আমাদের আলোক যন্ত্রপাতির কাছে ব্যবহার করা হয়? সিলিকন অক্সাইড না সিলিকন ডাই অক্সাইড। দুটো অক্সিজেন আছে তো সিলিকন ডাই অক্সাইড। নেক্সট, নেক্সট বলছে আমাদের অজৈব গ্রাফাইট কোনটা? আমাদের গ্রাফাইট আমরা একটু আগে দেখেছি যে গ্রাফাইটের গলনাঙ্ক কত হয়, সেখানে আমরা গ্রাফাইট করেছি। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে একটা কার্বনের এক টাইপের, মানে কার্বন নিজেদের মধ্যে যেহেতু কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, মানে কি কার্বনের চারটে হাত আছে আমরা জানি, তো সেই কার্বনের যে ক্যাটিনেশন ধর্ম দেখা দেয়, যার জন্য কার্বন বিভিন্ন ধরনের তোমার রূপে থাকতে পারে। যেমন ধরো যে ঝুল আমরা যেটা দেখি, ঘরে যে ঝুল হয়, সেই ঝুলও যেমন কার্বন হয়। আমাদের হাড়ের মধ্যেও কার্বন আছে, হিরে যেটা, হিরের মধ্যেও কার্বন আছে, কয়লার মধ্যেও কার্বন আছে। আর গ্রাফাইটও হচ্ছে একটা সেরকমই কার্বনের একটা রূপ। ঠিক আছে? তো আমাদেরকে বলছে যে অজৈব গ্রাফাইট আমাদের কোনটা? তো অজৈব গ্রাফাইটের আমাদের ফর্মুলাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে B3N3। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অজৈব গ্রাফাইট। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট বলছে BF3, BCl3 আর BBr3 এর লুইস অ্যাসিড ধর্মের ক্রম। আচ্ছা, লুইস অ্যাসিড ধর্মের ক্রম, লুইস অ্যাসিড আমরা কাকে বলবো? তো ধরো যেই কম্পাউন্ডের মধ্যে, যে কম্পাউন্ডটা তোমার কি করতে পারবে, যে কম্পাউন্ডটা তোমার কোনো নন বন্ডিং ইলেকট্রন বা কোনো একটা লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা গ্রহণ করতে পারবে, সেটাকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড বলবো। মানে কি, যে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে তাকে লুইস অ্যাসিড বলবো। ঠিক আছে? তো কোয়েশ্চেনটাতে কি বলেছে যে এই যে BF3, BCl3 আর BBr3, এই যে আমাদের তিনটে কম্পাউন্ড দিয়েছে, এর মধ্যে লুইস অ্যাসিড ধর্মের ক্রমটা হচ্ছে আমাদের কিরকম? এর মধ্যে লুইস অ্যাসিড ধর্মের ক্রমটা আমাদের কিরকম হবে? আছে দেখো, BCl3, BBr3 আর BF3, এই যে তিনটে হয়, এই তিনটে কি হয়? এই তিনটে হচ্ছে আমাদের বোরনের সমযোজী হ্যালাইড, তাই না? এটা বোরনের তিনটে সমযোজী হ্যালাইড তৈরি হয়। আর এখানে আমরা কি জানি, যে এক্ষেত্রে এটা কি হচ্ছে, sp সংকরায়নের ফলে হচ্ছে তৈরি হচ্ছে, রাইট? sp সংকরায়নের ফলে তৈরি হচ্ছে। এবার দেখো, বোরন যে আছে, তা বোরনের আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে? 1s2, 2s2, 2p1, তাই তো? এবার তাহলে এটা তোমার কি বলে, তোমার মানে রিয়াকশন যে করবে, ব্যালেন্স শেলে আমাদের ইলেকট্রন কতগুলো আছে? তিনটে, 2s এর দুটো আর 2p-র একটা, 2s এর দুটো আর 2p-র একটা, তাই তো? এবার এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেটে, মানে সর্বনিম্ন শক্তি স্তর। এবার এটা যখন আমাদের এক্সাইটেড স্টেটে যাবে, এক্সাইটেড স্টেটে গেলে কি হবে? এরকম হয়েছে তখন এটা, তাই না? এবার এরকম অবস্থায় তখন কি করবে? ও তোমার এই যে ওর ফাঁকা যে অরবিটালটা আছে বা এগুলো দিয়ে তখন ও হচ্ছে তোমার রিয়াকশন করবে। আর এই যে ফাঁকা অরবিটালটা, এই ফাঁকা অরবিটালটার ওভারল্যাপের মাধ্যমে ও কি করবে? তখন ও সিগমা বন্ড তোমার তৈরি করবে, রাইট? এবার বি BCl3, BBr3 আর BF3 এর মধ্যে আমাদের হচ্ছে যখন ওভারল্যাপটা হবে, ঠিক আছে? এবার ফ্লুরিন যে আছে, ফ্লুরিনের সর্বশেষ যে কক্ষের ইলেকট্রনটা, সর্বশেষ কক্ষের ইলেকট্রনটা কোথায় আছে? টুপিতে, তাই তো? ক্লোরিনের সর্বশেষ কক্ষের ইলেকট্রন কোথায় আছে? থ্রিপিতে। আর ব্রোমিনের সর্বশেষ কক্ষের ইলেকট্রন আছে হলো আমাদের ফোরপিতে। এখানে আয়োডিন নেই, কিন্তু আয়োডিন থাকলে আয়োডিনেরটা কোথায় যেত? 5p।
ঠিক আছে? এবার তো কি বলছে যে যখন হচ্ছে মানে আমাদের BF3 টা যখন গঠিত হচ্ছে তখন মানে কি হচ্ছে যে বোরনের যে 2p অরবিটালটা সেটার সাথে ফ্লুরিনের 2p অরবিটালের কি হচ্ছে তোমার বন্ড হচ্ছে, মানে 2p ওভারল্যাপ হচ্ছে। মানে কি ওভারল্যাপ হচ্ছে? ব্রোমিন বলছে, বোরনের 2p আর ফ্লুরিনের 2p, মানে কি হচ্ছে 2p ওভারল্যাপ। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, বোরনের তো 2p আছে আর ক্লোরিনের কি আছে 3p, আর বোরনের কি আছে তোমার 2p, কিন্তু ব্রোমিনের কি আছে 4p। তাহলে এক্ষেত্রে ওভারল্যাপটা হচ্ছে আমাদের 2p ওভারল্যাপ, এক্ষেত্রে ওভারল্যাপটা হচ্ছে আমাদের 2p ওভারল্যাপ, আর এক্ষেত্রে ওভারল্যাপটা হচ্ছে আমাদের 2p ওভারল্যাপ। ঠিক আছে? এবার আমাদের কি হচ্ছে দেখো, আমাদের যখন টুপি যে ওভারল্যাপটা হবে, টুপি ওভারল্যাপটা ভালো হবে। কেন? কারণ দুটো টুপি অরবিটালের সাইজটা সেম, সাইজ যখন সেম হবে তাহলে ওভারল্যাপটা ভালো হবে। এবার ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে 4p হয়ে যাচ্ছে, কিন্তু বোরনের আমাদের কি আছে 2p, তাহলে 2p আর 4p অরবিটালের যে ওভারল্যাপটা, সে ওভারল্যাপটা কি হবে, টুপি ওভারল্যাপের থেকে 2p 3p টা বেশি হবে, মানে বেশি হবে ইন দ্য সেন্স যে ওভারল্যাপটা কঠিন হবে, আর 2p 4p টা কি হবে আরো কঠিন হবে। যার জন্য কি হয়, যার জন্য এটার মধ্যে যে তোমার বাইরে থেকে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণের যে প্রবণতাটা, সেই প্রবণতাটা তখন কি হয়ে যাচ্ছে, যদি আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে থাকে, যদি আমাদের টুপির বন্ডিংটা খুব ভালো হয়ে যায়, তখন কি হয়, বাইরে থেকে কেউ ইলেকট্রন জোড় গ্রহণ করতে চাইবে না। কেন করতে চাইবে না? কারণ এই যে ওর টুপি অরবিটালটা আছে, এই টুপির হচ্ছে ফ্লুরিনের টুপি অরবিটালটার বন্ডিংটা হচ্ছে বোরন আর ফ্লুরিন দুটোরই সাইজটাও কম্পারেটিভলি সেম, দুটোর ক্ষেত্রে টুপি আর টুপির ওভারল্যাপ হচ্ছে, যার জন্য কি হচ্ছে ওভারল্যাপিংটা খুব ভালো হওয়ার জন্য এগুলো বাইরে থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করার প্রবণতাটা এটার খুবই পরিমাণে কমে যায়। কেন কমে যায়? কারণ যেহেতু এদের ওভারল্যাপটা খুব ভালো হয়, তার জন্য বন্ডিংটা খুব ভালো হচ্ছে। কিন্তু যে ক্ষেত্রে আমার 2p 3p ওভারল্যাপ হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে বন্ডিংটা আমার একটু ডিস্টার্ব হচ্ছে, ওভারল্যাপটা আমার একটু খারাপ হচ্ছে, সেজন্য সে কিছুটা পরিমাণে হলেও তোমার ওই নিঃসঙ্গ ইলেকট্রন যে গ্রহণ করার প্রবণতাটা 2p ওভারল্যাপের থেকে বাড়বে। ঠিক। আর ব্রোমিন কি হয়, ব্রোমিন আমাদের বোরনের তুলনায় কিন্তু অনেকটাই বড়, যার জন্য কি হয় যে ব্রোমিন আর বোরনের মধ্যে 2p আর 4p যে ওভারল্যাপটা হচ্ছে, তো 2p আর 4p এর ওভারল্যাপটা হওয়ার জন্য কি হচ্ছে, এদের মধ্যে ওভারল্যাপটা ভালো হচ্ছে না। যার জন্য কি হবে, ব্রোমিনের ক্ষেত্রে মানে BBr3 এর ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করার প্রবণতাটা বাড়বে। কেন বাড়বে? কারণ এক্ষেত্রে ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা ভালো মতো করে গ্রহণ করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করার ক্ষমতা কম হিসেবে বা লুইস অ্যাসিড হিসেবে কোনটা বেশি কাজ করবে? BBr3। কেন? কারণ যেহেতু এর বন্ডিংটা ভালো না, সেজন্য কিন্তু ও বাইরে থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করবে। তারপরে কোনটা হবে? তারপরে হবে হচ্ছে আমাদের BCl3। আর একদম কম হবে কোনটা? BF3। দেখা যায় কি যে BF3 কিন্তু সেই অর্থে বলতে গেলে লুইস অ্যাসিড হিসেবে কাজ কিন্তু করেই না। ঠিক আছে? লুইস অ্যাসিড হিসেবে কিন্তু কাজ সে অর্থে করেই। সব থেকে বেশি কোনটা কাজ করছে? BBr3, তারপরে BCl3, তারপরে হচ্ছে BF3। এখানে আরেকটা যেটা কথা যে যেহেতু ফ্লুরিন ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ফ্লুরিনের সাইজটাও অনেকটা ছোট হয়, সেটাও কিন্তু তোমার বন্ডিং এর ক্ষেত্রে বা তোমার ওভারল্যাপিং এর ক্ষেত্রে একটা ভালো ভূমিকা সেখানে পালন করছে। ঠিক আছে? তাহলে চলো দেখি আমাদের ঠিক উত্তর কোনটা হচ্ছে। তো আমাদের ঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে হলো নাম্বার সি, BBr3 গ্রেটার দেন BCl3 গ্রেটার দেন BF3। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যালুমিনিয়ামের বাষ্পকে কাঁচের ওপর প্রলেপ দিয়ে উৎকৃষ্ট দর্পণ তৈরি করা যায়। আচ্ছা, অ্যালুমিনিয়ামের যে বাষ্প হয় আমরা কি জানি, অনেক সময় আমরা দেখি না যে আয়নার মধ্যে গিয়ে ভেতর থেকে লাল টাইপের একটা আভা উঠে আসে, লাল টাইপের একটা আভা উঠে আসে, আমরা দেখি এটা অনেক সময়। তো বলছে যে উৎকৃষ্ট দর্পণ তৈরি করতে, মানে সেই লাল আভাটা হচ্ছে আমাদের উঠে আসবে। তো সেটা কেন উঠে আসবে না? যার জন্য আমাদেরকে অ্যালুমিনিয়ামের বাষ্পকে কাঁচের উপরে প্রলেপ দিলে উৎকৃষ্ট দর্পণ আমরা এই জন্য তৈরি করতে পারবো। কিন্তু কারণটা কি, যে কেন এটা হচ্ছে? এক্ষেত্রে আমাদেরকে অপশন দিয়ে চলো দেখি। বলেছে যে এর ঔজ্জ্বল্য এজি অপেক্ষা, এজি মানে কি সিলভার, এজি অপেক্ষা বেশি। অ্যালুমিনিয়ামের উজ্জ্বলতা কিন্তু সিলভার অপেক্ষা বেশি হয় না, সিলভার কিন্তু অত্যন্ত বেশি উজ্জ্বল হয়। ঠিক আছে? এটি ঘর্ষণ প্রতিরোধী না। এর প্রলেপ খুব মসৃণ না। বলছে এটি বায়ুতে বিবর্ণ হয় না। এক্স্যাক্টলি।
মানে বায়ুতে যে আমাদের অক্সিজেন আছে বা বায়ুর যে সমস্ত কম্পাউন্ড আছে সেটা আমরা কি বলেছি যে অ্যালুমিনিয়ামের যে তোমার অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তৈরি হয় সেটা তোমার বায়ুতে আমরা একটু আগে বলেছি যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইড সহজে বিজারিত হয় না, কারণ এটা খুব স্টেবল হয়। তো অ্যালুমিনিয়াম কি হয়, অ্যালুমিনিয়ামের বাষ্পকে যখন আমরা কাঁচের উপরে দিই, অ্যালুমিনিয়ামের বাষ্প কিন্তু মানে অ্যালুমিনিয়াম যেটা থাকে সেখানে সেটা কিন্তু বায়ুর সাথে বিক্রিয়া করে বিবর্ণ হয়ে যায়। বিবর্ণ যদি হয়ে যায় সেটা তখন সেখানে মানে কাঁচের যে পারপাসটা সেই পারপাসটাই সার্ভ হবে না। কিন্তু এখানে দেখা যায় কি যে অ্যালুমিনিয়ামের প্রলেপ যদি আমরা এখানে দিই, তো সেই অ্যালুমিনিয়ামের প্রলেপটা কি হবে, সেই অ্যালুমিনিয়ামের প্রলেপটা বায়ুর সাথে রিয়াকশনে কিন্তু বিবর্ণ হয়ে যায় না, বিবর্ণ হয়ে যায় না। সেজন্য আমরা অ্যালুমিনিয়ামের বাষ্পকে এই কাজে ইউজ করি। ঠিক আছে? ওকে, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে, খুব ইজি কোয়েশ্চেন। বলছে যে কোন তরল ধাতুর কঠিনীভবনে আয়তন বৃদ্ধি পায়, মানে কোন তরল ধাতুকে যদি আমরা কঠিনে পরিণত করি তাহলে সেটার আয়তন বৃদ্ধি পাবে। আমাদের বলেছে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর কপার। তো এখানে ঠিক উত্তর কোনটা আমাদের হবে, এটা হবে হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়ামকে যখন আমরা তরল ধাতুটাকে যখন আমরা কঠিনে করতে যাই তখন কি হয়, গ্যালিয়ামের আয়তনটা বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে এই জন্যই হচ্ছে এখানে আমাদের ঠিক উত্তর কোনটা হচ্ছে গ্যালিয়াম হচ্ছে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এত দূরে থাকুক, তোমরা ভালো মতো করে পড়াশোনা করবে। আমরা নেক্সট আরেকটা ক্লাস আমরা কন্ডাক্ট করব, যেখানে আমরা পি ব্লক এলিমেন্টস এর আরো যে আমাদের কোয়েশ্চেন্স গুলো আছে সেই আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা সেখানে ডিসকাস করতে পারবো। ঠিক আছে? তোমরা ভালো মতো করে পড়তে থাকো। আমি আমি আশা করছি তোমরা খুব ভালো মতো করে পড়াশোনা করছো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসেছে, তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।